মেয়েরা তোমরা কেমন আছো? ভালো আছি। আজকে আমরা তোমাদের 13 অধ্যায়ে শেষ অংশটুকু পড়বো। পানি থেকে আরম্ভ করবো আমাদের পড়া, তাই না? জি মিস। সবাই কথা বলো। মিস বলো। মিস আজকে এইচডব্লিউ ছিল। আচ্ছা, ওটা পরে পড়া ছিল। পড়াটা দেখি আগে, পড়াটা আরম্ভ করি। আমরা পানি সম্পর্কে আমরা জানি পানি আর জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উপাদান হচ্ছে পানি। জীবন রক্ষার জন্য অক্সিজেনের পরে পানির স্থান। খাদ্য ছাড়া মানুষ কয়েক সপ্তাহ বাঁচতে পারলেও পানি ছাড়া মানুষ কয়েকদিনও বাঁচতে পারে না। দেহের 2/3 অংশ হচ্ছে পানি। পানির কাজ হচ্ছে মোটামুটি ভাবে এখানে আমাদের স্ক্রিনে দেখানো আছে, দেখো 5টা অংশ দেখানো হচ্ছে। একটা প্রথম অংশ হচ্ছে পানির কাজের মধ্যে পড়ে দেহের গঠন, অভ্যন্তরীণ কাজ যেমন খাদ্য গঠন, পরিপাক, শোষণ ইত্যাদি কাজ। অর্থাৎ খাদ্য গেলা থেকে আরম্ভ করে শোষণ পর্যন্ত আমার দেহে পানি প্রয়োজন আছে, তাই না? তাহলে দেহের গঠনের জন্য পানির প্রয়োজন এবং অভ্যন্তরীণ কাজ সম্পাদনের জন্য পানির প্রয়োজন হয়। তাহলে 1 নম্বর কাজ হচ্ছে কি দেহের গঠন, অভ্যন্তরীণ কাজ ইত্যাদি করার জন্য পানির প্রয়োজন। 2 নাম্বারটা হচ্ছে দেহের দ্রাবক রূপে কাজ করে, অর্থাৎ দেহে বিভিন্ন খনিজ পদার্থ আছে, খাদ্য উপাদানগুলো আছে, এগুলো পানিতে দ্রবীভূত অবস্থায় থাকে এবং সেখান থেকে আমাদের শরীরের কোষগুলো গ্রহণ করে থাকে। তাহলে দেহের দ্রাবক রূপে কাজ করে কে? পানি। সবাই কথা বলো আমার। পানি। সবাই পানি। দেহের পানি। কাজ করে কে? পানি কাজ করে। আচ্ছা, পানি। দেখো রক্ত তরল রাখে, অর্থাৎ রক্তটা যাতে তরল থাকে, না হলে আমার সারা শরীরে সে চলাচল করতে পারবে না, যা রক্ত সঞ্চালনের ভূমিকা পালন করে। তারপর 4 নাম্বারটা হচ্ছে দেহের তাপমাত্রা স্বাভাবিক রাখে, অর্থাৎ আমাদের তাপমাত্রাটা, শরীরের তাপমাত্রাটা স্বাভাবিক রাখে কে? পানি। পানি। মলমূত্রের সাথে পদার্থ বের অপসারণ করে, মলমূত্রের সাথে ক্ষতিকর পদার্থ অপসারণ করে কে? পানি। এই মোট 5টা কাজ হচ্ছে। প্রথমত তোমাদের আরো কাজ আছে, তো প্রধান 5টা কাজ তোমাদের বইতে দেওয়া আছে, তোমরা দেখে নাও। 1 নম্বর দেহের গঠন এবং অভ্যন্তরীণ কাজ সম্পাদন করার জন্য। 2 নম্বর হচ্ছে দেহের দ্রাবক রূপে কাজ করার জন্য। 3 নম্বর হচ্ছে রক্ত তরল রাখে, যা রক্ত সঞ্চালনের বিশেষ ভূমিকা পালন করে। 4 হচ্ছে দেহের তাপমাত্রা রাখে এবং 5 হচ্ছে মলমূত্রের সাথে ক্ষতিকর পদার্থ অপসারণ করে। পানির অভাবে আমার কি অনেক ধরনের অসুবিধা দেখা যায়। প্রধান 3টা অংশ হচ্ছে কোষ্ঠকাঠিন্য দেখা দেয়। 2 নাম্বারটা হচ্ছে হিপোক্রিয়া ব্যাঘাত ঘটে, আমাদের শরীরে এবং রক্ত সঞ্চালনের ব্যাঘাত ঘটে। এই 3টা কাজ দেখা যায় পানির অভাবে। সেজন্য আমাদের প্রতিদিন কি করা উচিত বলতো? পরিমিত পরিমাণে নিরাপদ পানি পান করা উচিত, না? শস্য দানা, ফল ও সবজির কিছু অংশ যা হজম বলা হচ্ছে রাফিজ। রাফিজ কাকে বলে বলো? শস্য দানা, ফল ও সবজির কিছু অংশ খাদ্যই হলো রাফেজ। ফল ও সবজির রাফেজ সেলুলোজ নির্মিত কোষপ্রাচীর ছাড়া আর কিছুই নয়। রাফেজ পরিপাকে অপরিবর্তিত থাকে এবং এই অপরিবর্তিত রাফেজ মানবদেহে মল তৈরিতে ভূমিকা পালন করে থাকে, তাই না? যে ডাক্তাররা বলে বেশি পরিমাণে এবার আসো যে আমরা জানি আছে। এই কার পাশে শব্দ হচ্ছে, মিউট করো না। কয়টি উপাদান? সে কথা শোনা যায় না। খাদ্যের কয়টি উপাদান? 6টি উপাদান। সেই খাদ্যে যদি 6টা উপাদানই সঠিক পরিমাণে আমরা গ্রহণ করে থাকি হচ্ছে সুষম খাদ্য। দেখো এখানে দেখো আর মাইক এই বাইকনি বিডি মনে কয় ফোন দিতে ও ফোন দেয়। শাকসবজি জাতীয় খাবার, মাছ মাংস, এটা অ্যাবনরমাল আর এটা হচ্ছে মধ্যমহিলা স্নেহ জাতীয় খাদ্য। এই 6টা এবং পানি, এই 6টা উপাদান যদি আমাদের খাদ্যে পরিমিত পরিমাণে আমাদের দেহেতে চাহিদা অনুযায়ী থাকে,
তাহলে আমরা তাকে বলতে পারবো কি বলবো? সুষম খাদ্য। সুষম খাদ্য। ভাবে কি ঘটে দেখো, এরা দেহের বৃদ্ধি কাজে শক্তি পাওয়া যায় না, দুর্বল বোধ হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। আসসালামু আলাইকুম। ভালো করে দাগ দিয়ে রাখো বই ভিতরে। 1 নাম্বার হচ্ছে দেহের বৃদ্ধি ঘটে না, 2 নাম্বারটা হচ্ছে কাজে শক্তি পাওয়া যায় না, 3 নাম্বারটা হচ্ছে দুর্বল বোধ হয় এবং 4 নাম্বারটা হচ্ছে রোগ প্রতিরোধ করার ক্ষমতা কমে যায়। কয়টা অসুবিধা দেখা দেয় আমাদের শরীরে সুষম খাদ্যের অভাবে? 4টা অসুবিধা। বইতে দাগ দিয়েছো? বইতে দাগ দিয়েছো? আচ্ছা, এবার আসো স্বাভাবিক বৃদ্ধি, কর্মশক্তি উৎপাদন ও রোগ শরীরকে রাখার জন্য সুষম খাদ্য খেতে হবে। অসুষম খাদ্য অর্থাৎ এই 6টা খাদ্য উপাদানের কোনোটা একটা যদি করো আনিকা। তাহলে অসুষম খাদ্য কাকে বলে? বইতে কথা বলছি। খাদ্য তালিকায় 6টি খাদ্য উপাদানের কোনো একটি কম থাকলে বা না থাকলে তাকে আমরা বলছি অসুষম খাদ্য। আমাদের দেশে আমরা সবাই বেশিরভাগ সময় অসুষম খাদ্য খাই। কেমন করে বলো? দেখো, আম্মু তোমাদের খেতে দিল দুপুরবেলা, বলো যে ভাত খাও, তুমি কি করলা? ভাত নিলা, মাংস টুকরাটা নিলা, খাই উঠে গেলা, তাহলে তুমি কি পাইলা? ভাতের শর্করা পাইলা, মাংসতে কি পাইলা? প্রোটিন পাইলা। আর বাকিগুলো লবণ, তারপরে ভিটামিন, এগুলো কোথায় পাবা? তোমার খাদ্য কি সুষম হলো? না ম্যাম, হলো না। অসুষম খাদ্য। আমাদের দেশে সাধারণ মানুষের বেশিরভাগ সময় শর্করা জাতীয় খাদ্যটা বেশি খেয়ে থাকে। খাদ্যে প্রোটিন, শর্করা, খনিজ লবণ, ভিটামিনের পরিমাণ চেয়ে কম থাকলে দেহে পুষ্টিভাব দেখা দেয়, তখন দেহে পুষ্টিহীনতা দেখা দেয়। আচ্ছা, এখন সুষম খাদ্য করার জন্য যে বিষয়গুলো আমাদের মনে রাখার প্রয়োজন, 1 নম্বর হচ্ছে শর্করা জাতীয় খাদ্য বেশি খেতে হবে, যথেষ্ট পরিমাণে শাকসবজি খেতে হবে। এখানে শর্করা জাতীয় খাবার আছে, ছবি দেখো, এখানে যথেষ্ট পরিমাণে বিভিন্ন আল্লাহ তাআলা দেখো আমাদের প্রত্যেকটা ঋতুতেই প্রচুর পরিমাণে আমাদের কিন্তু সবজি, শাক সবজি দিয়েছে। কোন ঋতু এমন কোন ঋতু নাই যেখানে শাক পাওয়া যায় না বা সবজি পাওয়া যায় না। হ্যাঁ, প্রতিটি ঋতুতেই কিন্তু আমাদের শাকসবজি, প্রচুর পরিমাণে শাকসবজি খেতে হবে, মাছ খেতে হবে, বেশি পরিমাণে মাছ খেতে হবে, আর মিষ্টি এবং তেল জাতীয় খাবারগুলো কম খেতে হবে, লবণটা কম খেতে হবে। তাহলে আমাদের খাদ্যটা মোটামুটি ভাবে সুষম খাদ্য হবে। এই চ্যাপ্টারে আমরা খাদ্য উপাদানগুলো সম্পর্কে বিস্তারিত জানলাম। তোমরা এখানে কোন খাদ্যে কি খাদ্য উপাদানগুলো পাওয়া যায়, কোনটার অভাবে কি রোগ হয়? যেমন কোয়াশিয়া রোগ হয় কিসের অভাবে বলো তো? বন্যা বলো, কোয়াশিয়া রোগ প্রোটিনের অভাবে। তারপরে আমি তো বলে দিলাম। স্কার্বি রোগ হয় কোন ভিটামিনের অভাবে? ম্যাম ভিটামিন সি। কি বললো? ভিটামিন গুড। আচ্ছা, এবার বলো তো রিকেট রোগ হয় কোন ভিটামিনের অভাবে? মিস ভিটামিন ডি। তারপরে বলো তো ক্যালসিয়ামের অভাবে কি হয়, কি অসুবিধা দেখা দেয়? ক্যালসিয়ামের অভাবে হাড়ের বৃদ্ধি কমে যায়, তাই না ম্যাম? হাড়ের বৃদ্ধি এগুলি কমে যায়। কোন খাদ্যে কোন খাদ্য উপাদান পাওয়া যায়, এগুলো একটু ভালো করে তোমরা পড়বে, তাহলে অবজেক্টিভ প্রশ্নগুলো তোমরা ভালো করে আনসার করতে পারবে, তাই না? ওকে মিস। জি মিস। আমরা একটা নতুন অধ্যায়ে চলে যাই। এই চ্যাপ্টার তো তোমাদের কোনো অসুবিধা নাই আছে? না মিস। হ্যাঁ, আমরা একটু দ্রুত আগাবো, এই জন্য আগাবো, তাহলে কিন্তু মিস এটা 21 আর 22 নাম্বার স্লাইডটা একটু দেখান না। আমার তো ফোনটা বন্ধ হয়ে গেছিল, আমি দেখতে পাই না মিস। এইগুলা বইয়ে আছে সব এ টু জেড। একটু পরে এগুলো আমরা আগে নিয়েতে চলে যাই। তোমাদের 2 অধ্যায় অধ্যায় 2 তে চলে যাও। মিস আমাদেরকে অধ্যায় 3 পড়ানো হয়েছে। অধ্যায় 2 তে চলে যাও। ওকে মিস। অধ্যায় 2। হ্যাঁ, অধ্যায় 2 তে চলে যাও। অধ্যায় 2 তে আমরা আসলো। আজকে আমরা পড়বো, যদিও আমরা এটা স্কুলে একটু পড়েছিলাম, জীব জগৎ। মোটামুটি ভাবে তোমাদের কিন্তু আমাদের সিলেবাস কিন্তু শেষ, এখন আমরা রিভিশনে যাব, খুব দ্রুত আগাবো। মিস অধ্যায় 3 পড়ানো শেষ। হ্যাঁ, শেষ। এখন আসলে অধ্যায় 2 এর জীব জগৎ সম্পর্কে আমরা জানবো। তোমরা সবাই জানো
যাদের জীবন আছে তাদেরকে আমরা কি বলি? জীব। যাদের জীবন নাই তাদেরকে আমরা কি বলি? আর এখানে দেখো এখানে এগুলো হচ্ছে জীব, এদের প্রত্যেকের জীবন আছে, আর এগুলো হচ্ছে জড়, কারণ জীবন নাই। যেমন পানি, মাটি, বাতাস, হ্যাঁ, খনিজ, তারপরে আলো, এদের কারণে জীবন। এগুলো হচ্ছে জড়, আর এগুলো হচ্ছে জীব। বা গাছপালা, এনিমেল, পোকামাকড়, ব্যাকটেরিয়া, তারপর হচ্ছে ছত্রাক, এগুলো সবগুলোরই কি আছে? জীবন আছে। সুতরাং এগুলো হচ্ছে জীব, তাই না? বিভিন্ন ধরনের জীব। এখন আসো জীবের প্রধান বৈশিষ্ট্য। কতগুলো বৈশিষ্ট্যের মাধ্যমে আমরা জানতে পারবো যে এরা জীব আর এরা জড়। এই বৈশিষ্ট্যের মাধ্যমে আমরা জীব এবং জড়কে আলাদা করতে পারবো। প্রধান বৈশিষ্ট্য হচ্ছে চলন, অর্থাৎ জীব নিজের ইচ্ছে মতো নড়াচড়া করতে পারে, কোন এক স্থান থেকে আরেক স্থানে দৌড়াদৌড়ি করতে পারে। এখানে ছবি দেখো যে বাচ্চাগুলো দৌড়াচ্ছে, এক স্থান থেকে এক স্থানে যাচ্ছে। তোমরা নড়াচড়া করছো, হাত নাড়াচ্ছ, পা নাড়াচ্ছ, তাই না? মাথা নাড়াচ্ছ না? আর উদ্ভিদ চারা গাছ থেকে যখন উঠে ছোট ছোট চারা থাকে বা একটু বড় হয়, তখন মাথাটা কি হয়? উঠার সময়, বেড়ে ওঠার সময় মাথার ডগাটা কিন্তু নড়ে, কিন্তু ডালপালাগুলি নড়ে, এগুলো বলা হচ্ছে চলো। তারপর আছে খাদ্য গ্রহণ। প্রতিটা জীব খাদ্য গ্রহণ করে থাকে। এখানে দেখো বাবুটা খাদ্য খাচ্ছে, এখানে হামিং বার্ড, এই পাখিটির নাম হামিং বার্ড। কি খাচ্ছে দেখো তো, এটা কি খাচ্ছে বলতে পারো? দেখতে পাচ্ছ? পোকা খাচ্ছে। তাহলে এরা কিন্তু খাদ্য গ্রহণ করতে পারে। তোমার হাতে যে কলমটা আছে সেটা কি খাবার খেতে পারে? না ম্যাম। জড়। তারপর আছে প্রজনন। প্রতিটি জীবী বংশবৃদ্ধি করে, প্রাণীরা বাচ্চা দেয়, বাচ্চা হয়। পাখিগুলো কি করে? ডিম পারে, তাই না? এই ডিম থেকে বাচ্চা হয়। গাছে কি হয়? বীজ হয়, বীজ থেকে অঙ্কুরোদ্গমের মাধ্যমে চারা গাছ উঠে। এইভাবে তারা কি করে? বংশবৃদ্ধি করে থাকে। তারপর আছে রেশন। এখানে ছবিতে দেখো ছবিতে একটা বাবু পটি করতেছে। পটি মানে কি বুঝতে পারতেছো? পটি করতেছে, তাই না? হ্যাঁ, এখানে বসে বসে পটি করতেছে। তাহলে ওর যে অপ্রয়োজনীয় বর্জ্য পদার্থগুলো উৎপন্ন হয়েছে সেগুলো সে বের করে দিচ্ছে। এই যে বের করে দিচ্ছে, এটা হচ্ছে রেচন। ঠিক আছে? এই যে আমাদের কিডনি, এটা হচ্ছে আমাদের কিডনির ছবি। এই কিডনিতে আমাদের কি হয়? শরীরে কি হয়? যে পুরো জিনিসটাকে শোষণ করার পরে যে তরল অংশটুকু থাকে, সেটাকে এটা ছাঁকনির মাধ্যমে ছেঁকে অপ্রয়োজনীয় অংশটুকু মূত্রের মাধ্যমে আমাদের শরীর থেকে বের করে দেয়। অথবা এই যে আমরা সবাই কি করতেছে? বেঁচে থাকার জন্য কি করতেছে? বাতাস থেকে কি গ্রহণ করতেছে? বাতাস থেকে অক্সিজেন। কি? কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড বের করে দিচ্ছে। এই যে কার্বন ডাই অক্সাইড বের করে দিচ্ছে, এটাও এক ধরনের রেচন প্রক্রিয়া। উদ্ভিদ যে শ্বসন প্রক্রিয়া চালাচ্ছে, কার্বন ডাই অক্সাইড বের করে দিচ্ছে, অক্সিজেন গ্রহণ করতেছে। এই যে কার্বন ডাই অক্সাইড বের করে দিচ্ছে, এটা কিন্তু এক ধরনের রেচন প্রক্রিয়া। এরপর আসো অনুভূতি। এখানে দেখো এই যে মশা, এটা কি মশা? ডেঙ্গু। সবাই চিনে। ডেঙ্গু মশা যখন কামড় দেয়, বা যে কোনো মশা কামড় দেয়, বা আমি তোমার কানটা মুখ দিলাম, তুমি কানে কি পেলা? ব্যথা পেলা। আমি একটা বকা দিলাম, মনে কি পেলা? ব্যথা পাইলা। হারে ম্যাডাম আজকে আমাকে বকা দিল, অকারণে আমাকে বকছে, তাই না? বচা ম্যাডাম, তাই না? হ্যাঁ, ম্যাডাম মনে যে কষ্ট পেলে, এগুলো হচ্ছে অনুভূতি। এগুলো হচ্ছে আমাদের অনুভূতি। যেমন এখানে একটা ছবি দেখো, এখানে এটা হচ্ছে লজ্জাপতি গাছ। তোমাদের ক্লাসে আমি দেখাতে পাইনি, এখন দেখাতে পাচ্ছি। দেখো, এটা লজ্জাপতি গাছ। আমি লজ্জাপতি গাছ দেখছি। আমার দাদু বাড়িতে আছে এগুলো। ওই যে তোমরা চুপ থাকো, ম্যাডাম একটা শুনতে দাও। দেখে ধরেছে, দেখে এটা কুচকে গেছে, বন্ধ হয়ে গেছে। আর এই অংশটুকু ধরা হয় না, এটা কিন্তু স্বাভাবিক অবস্থায় আছে। এই লজ্জাপতি গাছকে স্পর্শ করলে এটা কিন্তু আস্তে করে কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। তাহলে এটা কিন্তু অনুভূতির জন্য হয়ে থাকে। 6 নম্বরটা হচ্ছে জীব জন্মের পর থেকে শ্বাস প্রশ্বাস কার্যক্রম চালিয়ে থাকে। এই যে আমরা কিনেছি, বাতাস থেকে কিনেছি, সবাই না কিনেছি আমরা অক্সিজেন। আর ছাড়লাম কি? কার্বন ডাই অক্সাইড। বাতাস থেকে অক্সিজেন নাও। প্রত্যেকে অক্সিজেন নাও, দেখি আমি দেখি। প্রত্যেকে অক্সিজেন নাও জোরে। হ্যাঁ, গুড। ছাড়ো কি?
কি ছাড়লে? কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড ছাড়লে। কি ছাড়লে? কার্বন ডাই অক্সাইড। এই যে শ্বাস প্রশ্বাসটা আমরা করছি, এটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের এই ক্রিয়া প্রক্রিয়াটা অব্যাহত থাকে। যখনই মারা যায় এটা বন্ধ হয়ে যায়। এবার আসো 7 নাম্বার বৃদ্ধি। দেখো এটা একটা পুট্টি বাবু থেকে আস্তে আস্তে হামাগুড়ি দিচ্ছে, হামাগুড়ি থেকে এটা দাঁড়াচ্ছে, দাঁড়ায় থেকে একদম ভালো করে হাঁটতে। তাহলে এটা কি হচ্ছে? ছোট থেকে আস্তে আস্তে কি হচ্ছে? বড় হচ্ছে। এটাকে বলা হচ্ছে বৃদ্ধি। তাহলে জন্মের পর থেকে আস্তে আস্তে এটা বড় হয়। এই বৃদ্ধিটাকে কলম, আমরা যে এই যে কলমটা ব্যবহার করি, কলমটা কি বড় হইতেছে দিন দিন? না ম্যাম, না মিস, না ম্যাম। কেমন আছে তেমনই থেকে যাচ্ছে। এবার একটা অভিযোজন, একটা জীব পরিবেশের সাথে নিজেকে খাপ খাওয়াতে বা মানিয়ে নিতে পারে, এই যে প্রক্রিয়াটা, একে বলা হচ্ছে অভিযোজন। যেমন দেখো মানে এই যে দেখো এই ছবিটা দেখো, এই যে এটা হচ্ছে এটা মরুভূমির অংশ। মরুভূমিতে এটা ক্যাকটাস গাছে পাতা নাই, কিন্তু এই ক্যাকটাসে কিন্তু পাতা নাই। কেন নাই বলতে পারো? না ম্যাম, কারণটা হচ্ছে মরুভূমিতে কিন্তু মাটিতে পানির পরিমাণ অনেক কম। বিধায় এখানে কি হয়, হ্যাঁ পানির পরিমাণ কম, তো এখানে পানি যদি পাতা থাকতো তাহলে পানির মাধ্যমে পাতার মাধ্যমে পানিগুলো বের হয়ে যেত, তাহলে গাছ মরে যেত। তখন এখানে এই জন্য পাতা নেই, সব কাটা আছে। পানিটা তারা সংগ্রহ করতে পারছে, সেই সংরক্ষিত পানিটা তারা বের করে দিতে দেয় না। ম্যাম ক্যাকটাসে কি জীবন আছে? ক্যাকটাস গাছের কি জীবন আছে? গাছের জীবন নাই। ক্যাকটাস গাছের তো ক্যাকটাসের গাছ না, অবশ্যই জীবন আছে। আর এইখানে কিন্তু পাতার মাধ্যমে বের হতে করে দেয় না এখানে, সেজন্য পানিটা কিসের মধ্যে থাকে? মজুদ থাকে। আবার এই দেখো উট মাইলের পর মাইল তারা হেঁটে যায়, কিন্তু পানি কিন্তু তারা কিন্তু অনেক কম গ্রহণ করে, পানি পায় না, তাই না? তাহলে তখন কি হয়, তারা এই যে উপরে যে কুচটা আছে, ম্যাম ক্যাকটাস দিয়ে কি হয়? হ্যাঁ এরা পানিটা জমিয়ে রাখে। কেমন? তাহলে এইভাবে তারা এই পরিবেশের সাথে তারা খাপ খাওয়াতে পারে। আমাদের পৃথিবী থেকে কোনো বুঝ আছে? আমরা কি পানি দিয়ে এর মধ্যে পানি জমা রাখতে পারি? না মিস। প্রক্রিয়া, ঠিক আছে। তারপরে এই যে দেখো এই যে এখানে এই পাখি, আমাদের শীতকালে আমাদের দেশে পাখি উড়ে আসে কেন? অন্য দেশ থেকে তাদের পাখা থাকে। পাখা থাকলে উড়ে আসে না, সব পাখি আসে না। যারা শীত প্রধান দেশে যেখানে অর্থনীতি করে সেখান থেকে আমাদের দেশে বাকিগুলো উড়ে আসে, কারণ তার ওই অবস্থায় ওরা বেঁচে থাকতে পারে না। বেঁচে থাকার জন্য ওরা ওই দেশ থেকে আমাদের দেশে চলে আসে। অথবা এই যে দেখো এই যে ব্যাংকটা, এটা কে? বেঙ্গমিয়াটা দেখতে পাচ্ছো? জি ম্যাম, জি মিস। দেখতে কার মতো? কালারটা কার মতো? পাতার মতো। তার দেহটার রংটা হয়েছে, এটাকে বলা হয় গেছো ব্যাংক। গেছো ব্যাংকটা সবুজ এরকম হয় কারণ সে পাতার সাথে মিশে থাকে, যাতে সাপ কিংবা চিল এগুলো খায় ওদেরকে, হ্যাঁ বেজি এগুলো না খেতে পারে, তারা পাতার সাথে মিশে থাকে। এভাবে তারা কি করে? ওদেরকে আত্মরক্ষা করে। এইভাবে তারা পরিবেশের সাথে খাপ খাওয়ায়। এই খাপ খাওয়ানোর প্রক্রিয়া। কিংবা এই যে সামনে শীত আসতেছে, কেমন? সামনে শীত আসতেছে, প্রচন্ড শীত পড়লে আমরা কি করি? ম্যাম সোয়েটার গায়ে দিই। কেন গায়ে দিই? কারণ সোয়েটার পরি, শীত লাগে। দেখে হ্যাঁ আমরা এইভাবে পরিবেশের সাথে খাপ খাওয়া, এই যে প্রক্রিয়া, খাপ খাওয়ানোর প্রক্রিয়া, এটাকে বলা হচ্ছে অভিযোজন প্রক্রিয়া। অভিযোজন। আমি বুঝাতে পারলাম? অনেকগুলো উদাহরণ দিলাম, তোমরা বুঝতে জি ম্যাম, জি মিস, বুঝতে পেরেছি। এগুলোর মাধ্যমে প্রাণী অভিযোজিত হয়। এরপর আসে জীবের প্রধান বৈশিষ্ট্য আমরা কয়টা পেলাম? দেখো এখানে পেলাম 8টি। খাদ্য গ্রহণ, পরিচলন, অনুভূতি, শ্বাস প্রশ্বাস, অভিযোজন, চলন। এই মোট 8টা বৈশিষ্ট্য আমরা পেলাম। হ্যাঁ তোমরা বাসায় এখানে প্রত্যেকটা, যেমন এখান থেকে প্রশ্ন যদি আমি করি যে শ্বসন প্রক্রিয়ার সময় উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড বের করে দেয়, এটা কোন ধরনের প্রক্রিয়া, কোন ধরনের বৈশিষ্ট্য? নিঃশ্বাস প্রশ্বাস। শ্বাস প্রশ্বাসও আছে, কিন্তু মূলত তারা দিচ্ছে, সেজন্য একে আমরা বলছি শ্বাস প্রশ্বাসও হয়। শ্বাস প্রশ্বাসের সাথে অক্সিজেন গ্রহণ থাকবে, কার্বন ডাই অক্সাইড নির্গত, দুটো কথা একসাথে থাকবে।
এটা তো রিঅ্যাকশন হবে না। শুধুমাত্র যদি আমি কার্বন ডাই অক্সাইডের কথা বলি তাহলে সেটা হয়ে যাচ্ছে রিঅ্যাকশন। যদি বলি কার্বন ডাই অক্সাইড ছাড়ছি আর অক্সিজেন গ্রহণ করছি তাহলে সেটা হয়ে যাচ্ছে শ্বাস প্রশ্বাস। ঠিক আছে, শ্বাস প্রশ্বাস। তারপরে তোমার আর উদ্ভিদের চারা, বীজ থেকে চারা জন্মায়, এটা কোন ধরনের বৈশিষ্ট্য? তারপরে গাছের পাতা নড়াচড়া করতেছে, এটা কোন ধরনের? এটা অনুভূতি। চলন। তোমাকে আমি একটা চিমটি কাটলাম, তুমি ব্যথা পেলে, এটা কোন ধরনের বৈশিষ্ট্য? অনুভূতি। তাহলে ইনশাআল্লাহ তোমরা এখান থেকে যদি প্রশ্ন আসে পারবা, তোমরা এখান থেকে খুব ভালো করে পড়বা। আর সামনের দিন থেকে যেহেতু আমরা মিস আমাদের কি চ্যাপ্টার 3 আছে? আমার কথাটা শুনি, কথাটা বলি শুনো। যেহেতু আমাদের রিভিশনের পর্ব চলতেছে, তোমরা খুব ভালো করে পড়াগুলো পড়বা যাতে তোমরা পরীক্ষা আনসার করতে পারো। ঠিক আছে, এখন দেখো মিস আমাদের কি